ওকে, তো আবার চলে আসলাম লিটল বয়কে সাথে নিয়ে। অবশ্যই কোনো বাচ্চা না। আমেরিকা 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা শহরে লিটল বয় নামক যে পারমাণবিক বোমাটা ফেলেছিল সেই বিষয় নিয়েই একটা সিরিজ বের করেছি। আগের ভিডিওতে আলোচনা করেছি যে জাপানের হিরোশিমা শহরে যখন লিটল বয় নামক পারমাণবিক বোমাটা ফেলা হয়, ওই পারমাণবিক বোমার কারণে কি ধরনের ক্ষয়ক্ষতি হয় জাপানের হিরোশিমা শহরে সেই বিষয়ের উপর। আগের ভিডিওটা যদি না দেখে থাকেন তো অবশ্যই রিকমেন্ড করব যে আগের ভিডিওটা দেখুন, তাহলে এই ভিডিওটা খুবই সহজে আপনারা বুঝতে পারবেন। On 6th August 1945, American bomb. In 1945, the United States dropped the second of two atomic. Now at 11, the mother of all bombs, the most powerful non-nuclear explosive American. A short time ago, an American airplane dropped one bomb on Hiroshima. The world's first atomic bomb. La première bombe atomique de l'histoire. Atomic bomb hit an enemy target. এই ভিডিও জুড়ে আমি আলোচনা করব পারমাণবিক বোমা বা লিটল বয়ের মেকানিজম সম্পর্কে, বা পারমাণবিক বোমা কিভাবে কাজ করে, কিভাবে এই বিশাল বিস্ফোরণ ঘটায় সেই বিষয়ের উপর। যাদের স্কু মোটামুটি আমার মতো একটু ঢিলা আছে তাদের হয়তো এই ভিডিওটা বুঝতে একটু অসুবিধা হতে পারে। আর এই ভিডিওর স্ক্রিপ্ট লেখার সময় ভাই আমাদের দুইজনের মাথার অর্ধেক চুল পড়ে গেছে, তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন যতক্ষণ না মাথার অর্ধেক চুল আবার গজাচ্ছে। পারমাণবিক বোমার মেকানিজম সম্পর্কে, অর্থাৎ কিভাবে কাজ করে, কিভাবে বিস্ফোরণ ঘটায়, এই বিষয়ের উপর খুবই সহজে খাস বাংলায় একেবারে আলোচনা করব যাতে সবার বুঝতে সুবিধা হয়। প্রথমে একটু আলোচনা করে নিই যে নিউক্লিয়াস বোমের ভিতরে কি ধরনের জ্বালানি ব্যবহার করা হয় বা কি ব্যবহার করা হয় যার জন্য এত বিশাল রকমের একটা বিস্ফোরণ তৈরি হয়। যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করেছেন বা সায়েন্স নিয়ে মোটামুটি একটা ধারণা আছে তাদের হয়তো জানা আছে পৃথিবীতে এই পর্যন্ত 118টি মৌল আছে, তার মধ্যে ইউরেনিয়াম একটি মৌল। আর প্রত্যেকটি মৌলর অণু থাকে, আবার অণুর ভিতর পরমাণু থাকে, আবার এই পরমাণু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত। আমি অবশ্যই কেমিস্ট্রির কোনো ক্লাস নিচ্ছি না, এটা ইম্পর্টেন্ট আপনাদের এই বোমার বিস্ফোরণটা বুঝতে হলে। সো একইভাবে ইউরেনিয়ামের ভিতরও ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থাকে। তো যে পরমাণুগুলোর ইলেকট্রন ও প্রোটন সংখ্যা একেবারে সেম হয় কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন হয়, সেই পরমাণুগুলো একে অপরের আইসোটোপ হয়ে যায়। একইভাবে ইউরেনিয়ামেরও বেশ কয়েকটি আইসোটোপ আছে। এই আইসোটোপ বিষয়টা বোঝার জন্য আপনাদের সহজ একটা উদাহরণ দিই। ধরে নিন আনিসরা 3 ভাই যমজ। আনিসের যে বাকি 2 ভাই বা আনিস সহ এরা 3 জন দেখতে একেবারে একই রকম বা এদের হাঁটা চলাও প্রায় একই রকম, তবে এই 3 ভাইয়ের নাম ভিন্ন এবং এদের ব্যক্তিত্ব ভিন্ন হওয়ার কারণে এই 3 ভাই একে অপরের আইসোটোপে পরিণত হয়। সাধারণত পারমাণবিক বোমার মূল জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ইউরেনিয়ামের একটি আইসোটোপ ইউরেনিয়াম 235 এবং প্লুটোনিয়ামের 239 আইসোটোপ। এই দুইটা পরমাণুই পারমাণবিক বোমার মূল শক্তি। লিটল বয় বোমাতে ইউরেনিয়াম 235 ব্যবহার করা হয়েছিল এই তেজস্ক্রিয় আইসোটোপগুলোর ফিউশন বিক্রিয়া। এখন ফিউশন বিক্রিয়া কি এই বিষয়ে চলেন সংক্ষেপে একটু জেনে নিন। ফিউশন বিক্রিয়া দুই ভাবে হয়ে থাকে। সাধারণত আপনি ইউরেনিয়াম 235 বা প্লুটোনিয়াম 239 কে রেখে দিলে এটা আপনি নিজেদের মধ্যে ভাঙাভাঙি শুরু করে এটা একটা ফিউশন বিক্রিয়া তৈরি করতে পারে। আর দ্বিতীয় যেভাবে ফিউশন বিক্রিয়া হয় সেটা আর কি পারমাণবিক বোমার ভিতরই ব্যবহার হয় বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও এই প্রক্রিয়াটি ব্যবহার করা হয়। দ্বিতীয় প্রক্রিয়ায় সাধারণত একটি খোলা নিউট্রন 235 ইউরেনিয়ামের আইসোটোপকে আঘাত করে। ইউরেনিয়াম 235 আপনি আনস্টেবল, যার ফলে বাইরের থেকে কোনো নিউট্রন যদি ইউরেনিয়াম 235 কে আঘাত করে সেক্ষেত্রে ওই ইউরেনিয়াম 235 ভেঙে যায় এবং ব্যাপক আকারের একটি শক্তি রিলিজ করে, সাথে আলফা, বেটা, গামা নামক তেজস্ক্রিয় রশ্মি রিলিজ করে, যে তেজস্ক্রিয় রশ্মির সংস্পর্শে আসলে মানুষের ক্যান্সারের মতো মরণ ব্যাধি হতে পারে। একই সাথে প্রথমবার একটি ইউরেনিয়াম 235 কে আঘাত করলে 3টি এক্সট্রা নিউট্রন রিলিজ হয়, অর্থাৎ একটা নিউট্রন দিয়ে একটি ইউরেনিয়াম 235 কে আঘাত করলে 3টা এক্সট্রা নিউট্রন রিলিজ হচ্ছে, ব্যাপক পরিমাণে শক্তি রিলিজ হচ্ছে, আর রিলিজ হচ্ছে আলফা, বেটা, গামা নামক তেজস্ক্রিয় রশ্মি। ওই প্রথম ইউরেনিয়াম 235 কে ভাঙার পর যে 3টি এক্সট্রা নিউট্রন তৈরি হচ্ছে, ওই 3টি নিউট্রন আবার 3টি নতুন ইউরেনিয়াম 235 কে আঘাত করে এবং আরো 3 9টি এক্সট্রা নিউট্রন রিলিজ হয়, যা আবার নতুন 9টি ইউরেনিয়াম 235 কে আঘাত করে। এভাবেই চলতে থাকে আর এটা আস্তে আস্তে ব্যাপক আকার ধারণ করে। এই প্রসেসটা খুবই অল্প সময়ের মধ্যে ঘটে। এই প্রক্রিয়াটাই মূলত ফিউশন প্রক্রিয়া, আর এটা লিটল বয় নামক বোমার ভিতর হয়েছিল। শুধুমাত্র লিটল বয় না, যে কোনো
পারমাণবিক বোমার ভিতর এই প্রক্রিয়াটা চলে। ফিউশন প্রক্রিয়া ব্যবহার করে ব্যাপক পরিমাণে শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। অনেকের প্রশ্ন থাকতে পারে যে বোমা বিস্ফোরণ তো না হয় তেজস্ক্রিয় রশ্মি চারিদিকে ছড়িয়ে যায়, কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয় রশ্মিটা কি করা হয় এই বিষয়ের উপর সামনে আমরা আলোচনা করব। এই সিরিজটা শেষ করার পর রাশিয়ার চেরনোবিল ইনসিডেন্ট নিয়ে আলোচনা শুরু করব, অর্থাৎ আরেকটা সিরিজ বাইর করব, যেটা অবশ্যই দেখতে মিস করবেন না। যদি এখনো বেরোয়নি, এত আগে থেকে বলে লাভ নেই। চলুন এবার আলোচনা করা যাক লিটল বয়ের স্ট্রাকচার বা গঠন যাই বলেন, বা এই ফিউশনটা কিভাবে হলো আর কিভাবে বিস্ফোরণ হলো এই বিষয় নিয়ে, আর বিস্ফোরণে কি কি রিলিজ হয় বা কিভাবে কি হয় এই বিষয় নিয়ে একটু ছোটখাটো আলোচনা করে আসি। লিটল বয় বোমার ডিজাইন অনেকটা এরকম। লিটল বয়ের যে বাইরের স্তরটা এটি হলো শক্ত স্টিলের, আর এর ভিতর পাইপের মতো যে অংশটা সেটা হচ্ছে গান ব্যারেল। গান ব্যারেলের ভিতর আলাদা আলাদাভাবে দুই মাথায় ইউরেনিয়ামের আইসোটোপ 235 রাখা হয়। লিটল বয়ে থাকা গান ব্যারেলের পিছনের অংশে 38.5 কিলোগ্রাম ইউরেনিয়াম 235 রাখা হয় এবং সামনের অংশে 25.5 কিলোগ্রাম ইউরেনিয়াম রাখা হয়। বোমার একেবারে পিছনের অংশে ইলেকট্রিক গান প্রাইমার নামক একটি পিন থাকে, আর এই পিনটি ব্যাটারির শক্তি দ্বারা পরিচালিত হয়। লিটল বয় বোমা ফেলার আগে টাইমার সেট করা হয়েছিল, আর এই টাইমারটা মোটামুটি বেশ এক্সট্রিম লেভেলের ক্যালকুলেশনের সাথে সেট করতে হয়। কারণ পারমাণবিক বোমা যদি ভূমি থেকে 580 মিটার উপরে ব্লাস্ট হয় তবে এটার রেজাল্ট খুবই ভালো আসে, মানে আর কি ক্ষয়ক্ষতি খুবই বেশি পরিমাণের হয়। তবে যদি 580 মিটারের নিচে থাকা অবস্থায় বা উপরে থাকা অবস্থায় পারমাণবিক বোমা ব্লাস্ট হয় সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়, অর্থাৎ রেজাল্ট খুব একটা ভালো আসে না। যার জন্য এর টাইমার সেট করার ক্যালকুলেশনটা খুবই সঠিকভাবে করা অত্যন্ত জরুরি। যখন টাইমারটি শেষ হয় ইলেকট্রিক গান প্রাইমারটি 300 মিটার পার সেকেন্ড বেগে পিছনের অংশে থাকা 38.5 কিলোগ্রামের ইউরেনিয়ামকে প্রথম অংশের ইউরেনিয়ামের দিকে ঠেলে দেয়। এই বেগের কারণে পিছনের অংশে থাকা ইউরেনিয়াম সামনের অংশের ইউরেনিয়ামের সাথে আঘাত করে এবং 4টি মার্জিলেটেড ইনিশিয়েটর অ্যাক্টিভ হয়ে যায়। এই মার্জিলেটেড ইনিশিয়েটর গুলো প্লুটোনিয়াম এবং বেরিলিয়াম দ্বারা গঠিত থাকে, আর এই আঘাতের কারণে এই মার্জিলেটেড ইনিশিয়েটরের ভিতরে থাকা প্লুটোনিয়াম এবং বেরিলিয়াম বিক্রিয়া করে বেশ কিছু এক্সট্রা নিউট্রন রিলিজ করে, আর এই নিউট্রনগুলো ইউরেনিয়াম 235 কে আঘাত করে এবং প্রথমে যে বিষয়ে এক্সপ্লেন করেছি এক্সট্রা নিউট্রনগুলো ইউরেনিয়াম 235 কে আঘাত করার পর একটার উপর আরেকটা, আরেকটার উপর আরেকটা, এইভাবে আর কি চেইন রিঅ্যাকশনের মাধ্যমে ফিউশন প্রক্রিয়া চালু হয়। এই প্রক্রিয়ায় ব্যাপক পরিমাণে শক্তি রিলিজ হয়, যার ফলে ভীষণ রকমের এই বিস্ফোরণটি ঘটে থাকে পারমাণবিক বোমায়। আর ফিউশন বিক্রিয়ার কারণে ঘটে ব্যাপক আকারের বিস্ফোরণ, আর এই বিস্ফোরণে সূর্য টাইপের একটা জিনিস তৈরি হয় উপরে, আর তারপর ছড়ায় ব্যাপক রকমের শক ওয়েভ, যেটা একেবারে ঘরবাড়ি দালান কোঠা সব একেবারে চূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। একই সাথে ওই এরিয়ার তাপমাত্রা অনেকটাই বেড়ে যায়। যখন লিটল বয় বোমাকে হিরোশিমায় ফেলা হয়েছিল, তো ওই হিরোশিমায় লিটল বয়ের বিস্ফোরণের কারণে মানে কয়েক সেকেন্ডের ভিতর তাপমাত্রা প্রায় 4000 ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছে গেছিল। আমি ভিডিও শুরুতেই বলেছি যদি এর আগের ভিডিওটা না দেখে থাকেন তো অবশ্যই আগের ভিডিওটা দেখুন। ওই ভিডিও জুড়ে আমি আলোচনা করেছি ওই বিস্ফোরণের ক্ষয়ক্ষতি সম্পর্কে, তো ওই ভিডিও নিয়ে আর বেশি কথা বলবো না, এই ভিডিওতেই চলে আসি। তো এই বিস্ফোরণের ফলে তৈরি হয় আগুনের গোলা, তারপর শক ওয়েভ, আর একই সাথে তেজস্ক্রিয় রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে, যেটা নিয়ে কথা বলেছি আলফা বেটা গামা। আর যার ফলে যে সব লোক বিস্ফোরণে বেঁচে যায় তারা ওই তেজস্ক্রিয় রশ্মির কারণে ক্যান্সারে আক্রান্ত হয় এবং কয়েকদিন সময় বাদ তারা মারা যায়। যদি ভিডিওর ভিতর মেজর কোনো ভুল হয়ে যায় সেক্ষেত্রে আগেই বলেছি যে কমেন্ট করে বলে দিবেন, গালিগালাজ করার কোনো দরকার নাই। শান্তভাবে জিনিসটা হ্যান্ডেল করা যেতে পারে। দ্যাটস ইট, এই ছিল ভিডিও। বেশি বলার মতো শক্তি নেই, কারণ এর স্কিপ করে মানে ভিডিও বানাতে ভীষণ কষ্ট। সো বাই বাই। কয়টা আছে ইউরেনিয়ামের কারণে মূলত পারমাণবিক বোমার বিশাল বিস্ফোরণের পেছনে দায়ী এই একটি আগুনের ফিউশন বিক্রিয়ার কারণে ঘটে বিশাল এবং ফিউশন বিক্রিয়ার কারণে ঘটে সো ভালো লাগতেও পারে নাও পারে। আচ্ছা যাই হোক, যদি ভালো না লাগে তো অবশ্যই